নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি, তাহলে দেখবেন সংসারের কাজগুলোও সহজ হয়ে যাবে, নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো, এমনকি সংসার খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব আপনাদের কাছে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। এখানেই নিয়েছি একটা শার্ট। এই ধরনের শার্ট আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে বাচ্চা অথবা বড় কেউ না কেউ পরে থাকে। তবে এই ধরনের শার্ট হোক কি টি শার্ট, আমরা অনেকে দেখবেন ঠিকঠাকভাবে ভাঁজ করে রাখতে পারি না। তবে আপনারা কিভাবে খুব সহজেই এই ধরনের শার্ট বা টি শার্ট ভাঁজ করে রাখবেন, তেমনই একটা টিপস শেয়ার করব। প্রথমে শার্টটাকে আমি এইভাবে করে উল্টো করে নিয়েছি। এবার নিয়ে নিতে হবে আপনাদের একটা বই বা খাতা। এই যে শার্টের কলারের যে সাইডটা রয়েছে, সেখানটাতে আমি এইভাবে করে বইটাকে দিয়ে দিচ্ছি। তারপর এই যে শার্টের বাম সাইড থেকে এইভাবে করে আপনারা তুলে নেবেন। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। ঠিক একইভাবে উল্টো সাইড থেকেও আমি এইভাবে করে ভাঁজটি করে নেব। তারপর শার্টের নিচের দিকটা থেকে যেখানে হাতাগুলো রয়েছে সেখান থেকে একটু মুড়িয়ে তারপর ওপর থেকে এইভাবে আবারও আমি ভাঁজ করে দিচ্ছি। এবার যেখানে আমি খাতাটা দিয়েছি কলারের সাইড থেকে এইভাবে করে তুলে নিলেই দেখবেন শার্ট কিন্তু আমাদের খুব সহজেই ভাঁজ করে নেওয়া হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। কোনো রকমের আয়রন ছাড়াই কিন্তু আমরা এইভাবে করে কাজটি করে নিতে পারবো। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি অর্ধেকটা লেবু। লেবু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। আমরা লেবুর শরবত বানিয়ে থাকি, রান্নাতেও কেউ কেউ দিয়ে থাকি। তবে আজ কিন্তু কোনো খাবার কাজে ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে বেশ কিছুটা লবঙ্গ নিয়েছি, ফুলযুক্ত লবঙ্গ নিতে হবে। তারপর লেবুর মধ্যে এইভাবে করে গেঁথে দিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এই লেবুটা আপনারা কি কাজে ব্যবহার করবেন। লেবুর মধ্যে এমনিতেই একটা গন্ধ রয়েছে, তার মধ্যে যদি এইভাবে করে লবঙ্গ গেঁথে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন লেবুর আর লবঙ্গের যে একটা গন্ধ থাকে, দুটো মিলে একটা স্ট্রং গন্ধের তৈরি হবে। এখন যেহেতু বর্ষাকাল, আমাদের বাড়িতে দেখবেন মশা মাছির উপদ্রব অনেকটাই থাকে। তো আপনারা এইভাবে করে কিচেনের মধ্যে বা ডাইনিং টেবিলে বা যে জায়গার মধ্যে দেখবেন মশা মাছির উপদ্রব অনেকটাই রয়েছে, সেখানে যদি রেখে দেন মশা মাছির উপদ্রব অনেকটাই কম হবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা আইসক্রিমের বাটি। এই ধরনের আইসক্রিমের বাটি হোক কি দইয়ের বাটি, এগুলো দেখবেন কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। তো আমরা কি করি, দই বা আইসক্রিম খেয়ে নেওয়ার পর এই বাটিগুলো ফেলে দিই। তবে এগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন। এখানে আমি একটা তার ভালো মতো গরম করে নিয়েছি। এবার এইভাবে করে বেশ কিছুটা ফুটো আমি করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ফুটো করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলোই কিন্তু ফুটো করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই কিন্তু কিচেন সিঙ্কের মধ্যে কোনো না কোনো কিছু বাসনপত্র ধুয়ে থাকি, আর বাসনের মধ্যে খাবারের টুকরো কিন্তু কম বেশি থাকে। তো আমরা তাড়াহুড়োর কারণে কি করি, যে খাবারের টুকরো থাকে কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে দিই, যার কারণে যে ছিদ্র বা ফুটোটা থাকে তার মধ্যে খাবারের টুকরো আটকে যায়, এমনকি কিচেন সিঙ্কটা জাম হয়ে যায়। পরে কিন্তু আমাদের প্লাম্বার ডেকে পরিষ্কার করতে হয়। তো আপনারা কি করবেন, এইভাবে করে আইসক্রিমের বা দইয়ের বাটির মধ্যে ফুটো করে নেবেন। তারপর যে খাবারের টুকরো থাকবে আপনাদের বাসনপত্রের মধ্যে এইভাবে করে ঢেলে দেবেন। এতে করে কি হবে, আমাদের কিচেন সিঙ্কের যে ছিদ্রটা থাকে সেটা কিন্তু কোনোভাবেই জাম হয়ে যাবে না। কেন কি, যে খাবারের টুকরো থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণ এই আইসক্রিমের বা দইয়ের বাটির মধ্যেই রয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে তুলে ডাস্টবিনের মধ্যে ফেলে দেবেন। তারপর আবারও এই বাটিটাকে কিচেন সিঙ্কের যে ছিদ্রটা রয়েছে তার মধ্যে দিয়ে রেখে দেবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা সিরাপের বোতল। বাচ্চাদের হোক কি বড়দের, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি এই ধরনের সিরাপ থাকে। তবে যখন আমরা সিরাপটা খাওয়াই অনেক সময় দেখবেন ঢাকনার মধ্যে হোক কি সিরাপের বোতলের মুখের মধ্যে কিছুটা সিরাপ লেগে থাকে, যার কারণে বোতলের গা বেয়ে অনেকটা সিরাপ ঝরতে থাকে।
যার কারণে বোতলের ওপরে এক্সপায়ারি ডেট বা কোনো কিছু লেখা যদি থাকে সেগুলো কিন্তু ভিজে যাওয়ার কারণে উঠে যায়, বোঝা যায় না। তাছাড়াও অনেক সময় আমরা কোথাও যদি ট্রাভেল করি সেক্ষেত্রে বাচ্চাদের জন্য তো আমরা সিরাপ এই ধরনের নিয়েই যাই। তো আপনারা কি করবেন, তো আমি এখানে যে সিরাপটা লেগে রয়েছে বোতলের মধ্যে সেটাকে প্রথমে ভালোভাবে একটু পুছে নেব। আর নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড। এই ধরনের রাবার ব্যান্ড কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। এইভাবে করে আমি আটকে দিচ্ছি। এইভাবে যদি আমরা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই সেক্ষেত্রে কোনোভাবেই যদি সিরাপ একটু ঝরতেও থাকে সেক্ষেত্রে দেখবেন রাবার ব্যান্ডের মধ্যেই লেগে থাকবে, সিরাপের গা বেয়ে পড়বে না। এমনকি আমরা যদি ব্যাগের মধ্যেও নিয়ে যাই কোনো কিছু জিনিসপত্রের মধ্যে লাগবেও না, এমনকি সিরাপটাও নষ্ট হবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পেটিকোট। এই ধরনের পেটিকোট হোক কি দড়ি দেওয়া প্যান্ট আমরা কম বেশি অনেকে ব্যবহার করে থাকি, তবে যে পেটিকোট হোক বা দড়ি দেওয়া প্যান্টের মধ্যে দেখবেন যে দড়িটা দেওয়া থাকে, অনেক সময় আমরা যখন পরতে যাই একটা দিকের দড়ি যদি টানতে যাই অন্য সাইডটা দেখা যায় ভেতরে ঢুকে যায়, যার কারণে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। কেন কি তখন আমাদের পুরো দড়িটা খুলে আবারও কিন্তু নতুন করে দড়িটা পরাতে হয়। তবে এই ধরনের যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো নিয়ে নেবেন একটা কাঁচি। কাঁচি কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। এবার যেদিকে দড়িটা ভেতরে ঢুকে যাবে সেই দিকে আপনারা কাঁচিটা এইভাবে করে দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু দেখে নেবেন কতটা পর্যন্ত ভেতরে রয়েছে। তারপর দড়িটাকে চেপে নেবেন কাঁচির যে মুখের সাইডটা রয়েছে সেটা দিয়ে। তারপর হালকাভাবে যদি আপনারা আস্তে আস্তে টানতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা দড়িটাকে বের করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি দুটো গ্লাস, আপনারা অন্য কোনো পাত্রও নিতে পারেন, তবে গ্লাস নিলে কাজটি করতে আপনাদের সুবিধা হবে। দুটো গ্লাসের মধ্যে বেশ কিছুটা করে কুসুম গরম জল আমি দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি লবণ, একদম সামান্য পরিমাণের করে দুটো গ্লাসের মধ্যে লবণও দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার, সামান্য পরিমাণের ভিনিগার আমি বের করে নেব। দুটো গ্লাসের মধ্যে অল্প করে ভিনিগার দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এই যে একটা মিশ্রণ তৈরি হলো, এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ব্রাশ। ব্রাশ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি দাঁত মাজার জন্য ব্যবহার করে থাকি, তবে ব্রাশগুলো কেউই কিন্তু আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করি না। ব্রাশ করার পর আমরা প্রত্যেকেই কিন্তু জল দিয়ে ধুয়ে রেখে দিই, তবে এইভাবে রাখা কিন্তু উচিত নয়। কেন কি ব্রাশের মধ্যেও অনেক সময় খাবারের টুকরো থেকে যায়। আর রেগুলার যদি ব্রাশ পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে নানা রোগ জীবাণু কিন্তু ছড়াতে থাকবে এই ব্রাশ থেকে যখন আমরা পরবর্তী সময় দাঁত মাজবো। তো আপনারা কি করবেন, একটা মিশ্রণ বানিয়ে নেবেন, এইভাবে করে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। তারপর একটা সেফটি পিন হোক কি টুথপিক আপনারা এইভাবে একটু ঘষে নেবেন। এরকম করলেই দেখবেন যদি কোনো খাবারের টুকরো আটকে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। আর কুসুম গরম জল, লবণ এমনকি ভিনিগারের যে মিশ্রণটার মধ্যে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাতে ভিজিয়ে রাখার কারণে কোনো রকমের জীবাণু বা ভাইরাস কিন্তু থাকবে না আমাদের ব্রাশের মধ্যে। আর তারপর আপনারা পরিষ্কার জল দিয়ে ব্রাশগুলোকে ধুয়ে নেবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চাল। ভাত আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্না বান্না করে থাকি, তবে অনেক সময় দেখবেন যদি আমরা একটু কমা দামির চাল নিয়ে আসি বা নতুন চাল নিয়ে আসি সেক্ষেত্রে ভাত কিন্তু কোনোভাবেই ঝরঝরে হয় না, ভাত গলে যায়, ভাত ফেনা ফেনা হয়ে যায়। তাছাড়াও অনেকেই আমরা কিন্তু যে হাঁড়িতে বা অন্য কোনো পাত্রে রান্না করলে ভাত রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, এতে করে গ্যাসের খরচও অনেকটাই হয়। তো দেখতেই পাচ্ছেন আমি চালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, চালের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার চালটাকে আপনারা কি করবেন, ভিজিয়ে রেখে দেবেন 20 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু ভিজে এখন অনেকটাই ফুলে গেছে। এই জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা। তখন আপনারা একটু কমা দামির বা নতুন চাল নিয়ে আসবেন। ভাত রান্না করার আগে এক টুকরো দারুচিনি, লবঙ্গ, এলাচ বা তেজপাতা দিয়ে যদি ভাত রান্না করা হয় সেক্ষেত্রে সেই চালের ভাতটা খেয়ে মনে হবে না যে কমা দামির চাল। তো যখনই আপনারা ঢাকা দেবেন,
ঢাকাটা কিন্তু সম্পূর্ণ দেবেন না, তার আগে একটা খুন্তি বা হাতা দিয়ে দেবেন। ওপর থেকে এইভাবে একটা ঢাকা দিয়ে দিলে কি হবে, ভাতটা দেখবেন তাড়াতাড়ি ফুটবে, এমনকি সাইড দিয়ে হাওয়াও কিন্তু বেরিয়ে যাবে। অনেক সময় পুরো ঢাকা দিয়ে দিলে ভাতের ফেনা কিন্তু গ্যাস ওভেনের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু বার্নারটাও জাম হয়ে যায়। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, আর এখন আমি দেখে নেব ভাতটা আমার সেদ্ধ হয়েছে কি না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাত কিন্তু আমার এখন সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটা কিন্তু ঝরঝরেও হয়েছে। এবার ভাতের ফেনাটাকে আমি ঝরিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভাত রান্না করা হলে আপনাদের ভাতটা সুগন্ধযুক্ত হবে, ঝরঝরে হবে, এমনকি গ্যাসের খরচও অনেকটাই কম হবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা সাইড ব্যাগ। আমরা অনেকে কিন্তু যখন কোথাও যাই তখন এই ধরনের সাইড ব্যাগ সাথে করে নিয়ে যায়, তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই যে চেনগুলো থাকে অনেক সময় ঠিকঠাকভাবে লাগানো যায় না, অনেকটাই টাইট হয়, আর কখনো কখনো জোর করে লাগাতে গেলে চেনটাই কিন্তু ছিঁড়ে যায়। এখন আবারও কিন্তু বাজারে গিয়ে আমাদের এই চেনটাকে লাগিয়ে নিতে হয়। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো আমি এখানে নিয়েছি মোমবাতি। মোমবাতি কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। এই যে চেনটা রয়েছে তার মধ্যে মোমবাতিটা দিয়ে এইভাবে করে ভালো করে ঘষে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ওপরের সাইডে চেনের মধ্যেই কিন্তু আমি এইভাবে ঘষে নিয়েছি, ঠিক একইভাবে চেনের নিচের সাইডটাতেও ঘষে নিতে হবে। তারপর যদি আপনারা চেনটা লাগান, দেখবেন যে চেন আপনাদের ঠিকঠাকভাবে লাগানো যাচ্ছিল না, অনেকটাই টাইট হচ্ছিল, কেটে কেটে লাগছিল, ধরনের কোনো সমস্যাই কিন্তু আর হবে না। দেখতেই পাচ্ছেন চেনটা আমরা কতটা সহজে লাগিয়ে নিতে পারছি, আর একদম স্মুথলি কিন্তু লাগিয়ে নেওয়াও হয়ে যাচ্ছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না কম বেশি আমরা অনেকে করে থাকি, তবে দেখবেন বেশ কিছুদিন গ্যাস ওভেনে রান্নাবান্না করার পর যে বার্নার থাকে, বার্নারের ভেতরটা অনেক সময় ক্ষয় হয়ে যায়, তাছাড়াও অনেক সময় আয়রন জমে যায়, এমনকি রান্নাবান্না করার সময় যদি কোনো খাবারের টুকরো পড়ে যায় বা জল পড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী সময় যখনই আমরা গ্যাস ওভেনে রান্নাবান্না করার জন্য জ্বালতে যাই ঠিকঠাকভাবে বার্নারটা জ্বলে না। অনেক সময় দেখা যায় এইভাবে করে জ্বলতে থাকে, আর আমরা সেটা অনেকেই লক্ষ্য করি না, যার কারণে এইভাবে যদি রান্নাবান্না করা হয় আমাদের গ্যাসের অপচয় অনেকটাই হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে কুসুম গরম জল, তারপর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের ডিটারজেন্ট। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার এই যে বার্নারগুলো রয়েছে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে করে আমি দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। বেশিক্ষণও রাখতে পারেন, তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি 5 মিনিট পরই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, আপনারা চাইলে পুরনো ব্রাশও নিতে পারেন। এইভাবে করে আমি স্ক্রাবারটা দিয়ে বার্নারটাকে ঘষে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এভাবে ঘষে নেওয়া হয়ে গেছে। যদি কোনো খাবারের টুকরো বা নোংরা জমে থাকে সেটা দেখবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে করেই আমি বার্নারের উল্টো সাইডটাও একটু ঘষে নিচ্ছি। বার্নারের যে উল্টো সাইডটা থাকে অনেক দিন ব্যবহার করলে দেখবেন উল্টো সাইডের মধ্যে আয়রন জমে যায়, যার কারণেও অনেক সময় আমাদের গ্যাস ঠিকঠাকভাবে বেরোয় না, তখন আমাদের গ্যাসের অপচয় অনেকটাই হয়। ঠিক একইভাবে আরও একটা বার্নার প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমার ঘষে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার বার্নার দুটোকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার একটা শুকনো কাপড়ের টুকরো দিয়ে বার্নারটাকে আমি এইভাবে করে পুছে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে জল না থাকে। তো পুছে নেওয়ার পর আপনারা কিন্তু বার্নারগুলো ভালোভাবে দেখে নেবেন যে এই ফুটোর মধ্যে কোনো খাবারের টুকরো বা কোনো কিছু নোংরা বা আয়রন জমে রয়েছে কি না। যদি দেখেন রয়েছে সেক্ষেত্রে কোনো টুথপিক বা সেফটি পিন নিয়ে নেবেন, আর এইভাবে করে ফুটোর মধ্যে একটু দেখেও নিতে পারেন। এইভাবে করে আমি দেখে নিলাম আমার বার্নারের মধ্যে কিন্তু কোনো রকমের নোংরা জমে নেই। তবে বার্নারটা পরিষ্কার করার পর আপনারা একটা কাজ কিন্তু অবশ্যই করে নেবেন। অনেক সময় দেখবেন
বেশ কিছুদিন বার্নার ব্যবহার করার পর ভেতরের সাইডে আয়রন জমে যায়, যার কারণে আমাদের গ্যাস ঠিকঠাকভাবে বেরোয় না। আর ঠিকঠাকভাবে গ্যাস না বেরোলেও কিন্তু আমাদের গ্যাসের অপচয় অনেকটাই হয়। তো কি করবেন, আপনারা নিয়ে নেবেন নারকেল তেল। এখানে আমি একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, আপনারা তুলোরও ব্যবহার করতে পারেন। 2 ফোঁটা মতো আমি নারকেল তেল নিয়েছি। এবার এই বার্নারের ভেতরের সাইডে এইভাবে করে একটু লাগিয়ে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আরও একটা বার্নারের মধ্যেও আমি এইভাবে করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার যেখানে আমরা ওভেনের মধ্যে বার্নারগুলো লাগাই তার মধ্যেও আপনারা কিন্তু এই কাপড়টা দিয়ে এইভাবে করে একটু ঘষে নেবেন। এতে করে কি হবে, এর মধ্যেও কিন্তু সামান্য পরিমাণের তেল লেগে যাবে, আর যদি কোনো আয়রন জমে থাকে সেটাও কিন্তু উঠে যাবে। এইভাবে যদি সামান্য পরিমাণে নারকেল তেল লাগিয়ে দেওয়া হয় বার্নারের ভেতরের সাইডে আর গ্যাস ওভেনের যেখানে বার্নার লাগাবো তার মধ্যে, সেক্ষেত্রে কি হবে, আমাদের তাড়াতাড়ি কিন্তু আয়রন জমবে না, আর আমরা গ্যাস ওভেনটা ভালোভাবে ব্যবহারও করতে পারবো, এমনকি গ্যাসের অপচয়ও অনেকটাই কম হবে। আর দেখতেই পাচ্ছেন আগে কিভাবে বার্নারটা জ্বলছিল আর এখন কিন্তু কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।